ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 প্রস্তাব, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মঈন খানের। নির্বাচন ও প্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার দ্বিধাদ্বন্দ্বের সমালোচনায় মান্না। আইনি সহায়তা বাড়াতে প্রধান বিচারপতির নির্দেশনা, প্রয়োজনে গাছতলায় লিগেল এইড অফিস, বললেন আইন উপদেষ্টা। পিপি দেরি লিগেল এইড চান অ্যাটর্নি জেনারেল। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের জন্য শিক্ষিতরাই দায়ী, মন্তব্য ডাক্তার জাহিদ হোসেনের। শিক্ষা কমিশন গঠনের দাবি রাশেদা কে চৌধুরীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল আছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ও জাতিগত নির্মূল থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে রোহিঙ্গা সংকটের সমাধানে 7 দফা প্রস্তাবও দেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে 2017 সালের 25 আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের আসার ঢল শুরু হয় বাংলাদেশে। এর কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় কক্সবাজারের উখিয়া টেকনাফে। বাংলাদেশের অভিমুখে রোহিঙ্গাদের সেই অনিশ্চিত যাত্রার 8 বছর পূর্ণ হলো। এমন দিনেই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আয়োজনে সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান অতিথির ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত খরচ করা আর সম্ভব নয়। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। Regional and international stakeholders must continue to stand resolutely against the heinous crime of ethnic cleansing. Towards that, we urge upon all to calibrate their relationship with Myanmar and Arakan Army and all parties to the conflict in order to promote an early resolution of the protracted crisis. তিনি জানান, রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে। আবারও আশ্বস্ত করেন, ঘোষিত সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We have announced the time for election. It's just about a year back we had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলন থেকে পাওয়া বক্তব্য ও সুপারিশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা বিশ্বের 11টি দেশ। রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছর পূর্তিতে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 11টি দেশ যৌথ বিবৃতিতে রোহিঙ্গার সমস্যা সমাধানে এই প্রতিশ্রুতি দেয়। সকালে ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতিটি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে 11 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এখনও নতুন করে লোকজন আসছে। মানবতা প্রদর্শনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসনের সম্ভাব্য পথ বের করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানের সঙ্গে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যেতে পারেন সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারি মাসে ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 2009 সাল থেকে জনগণ ভোট দিতে না পারায় ফেব্রুয়ারির ভোটের জন্য অপেক্ষায় বলেও জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা কর্মীরা।
ডক্টর আব্দুল মঈন খান জানান, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, চিরস্থায়ী বন্দোবস্ত নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই বিএনপির কর্মসূচি। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, ৫ বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। নির্বাচনী প্রধান উপদেষ্টার দ্বিধাদ্বন্দ্বে সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত দলের কর্মী সভায় তিনি বলেন, অতীতে জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, কিন্তু তিনি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এ সময় সাবেক কেয়ারটেকার সরকার প্রধান লতিফুর রহমানকে নিয়েও কথা বলেন তিনি। কর্মী সভায় জেলার 7টি উপজেলার নাগরিক ঐক্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিয়া সুলতানা ইভা। একজন লোক ছিল লতিফুর রহমান, কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছিলেন 3 মাসের মধ্যে। উনি 6টার সময় শপথ দিয়েছেন, 9টার সময় 23 জন বড় সচিবকে বদলি করে দিয়েছেন। সচিবগুলোর মাথা খারাপ বলে, বাবা এই লোক 3 ঘন্টার মধ্যে এত কঠিন সিদ্ধান্ত নিল, 3 মাস যদি থাকে তাহলে না জেনে কত কি করবে। অর্থাৎ সবাই দৌড়ির মতো সোজা। কিন্তু এই সরকার প্রশাসনকে অত ভালো করতে পারেনি। ইউনূস সাহেব বা তার সরকার ওরা এনজিও খুব ভালো চালাতে পারে, সরকার চালাতে জানে না। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে 25 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস.এম. সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান ও মোহাম্মদ জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ এ বাউলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, সলিসিটর সিডিওর জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ লুৎফুর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান জুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.এফ.এম. সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস.এম. ইফতেখার উদ্দিন মাহমুদ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অর্থনৈতিকভাবে অসমর্থ ব্যক্তিদের আইনগত সহায়তা দিতে লিগেল এইডের আইনজীবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকটি জেলায় লিগেল এইড অফিস করা হবে। স্থাপনা না পেলে গাছের তলায় হলেও অফিস হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, একজন পাবলিক প্রসিকিউটর মাসে যে বেতন পান তাতে লিগেল এইড দেয়া তো দূরের কথা, তাদেরই লিগেল এইড প্রয়োজন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, কারো আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে আদালতে উপস্থিত ব্যক্তিদের লিগ্যাল এইড থেকে বিনা খরচে আইনি সেবা নিতে পারবেন। আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায় যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন, তাহলে তাকে
অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিত ক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতিটি জেলায় লিগ্যাল এইডকে কার্যকর করা গেলে মামলা জট অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে, আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে। যাই হোক, আমরা সেগুলিও সলিউশন করার চেষ্টা করছি। যদি বিল্ডিংও না পাই, 6 মাস সময় আছে। আমরা যে ন্যায় কুঞ্জ আছে না, সেখানে হলেও লিগ্যাল এইড করবো। আমরা বসে থাকবো না, আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না। আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড আমরা করে যাব। বিচার বিভাগ ও লিগ্যাল এইডের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগের দৈন্যতা কাটানোর জন্য আপনাদের অপরিসীম ভূমিকা রাখতে হবে। আপনারা যদি এই সময় না করে যান, রাজনৈতিক সরকার আমলাতন্ত্রের কাছে বন্দী হবে। রাজনৈতিক সরকার অনেক রকম হিসাব নিকাশ থাকে। আপনারা যেভাবেই হোক এমন একটি প্রথা চালু করে যান বিচার বিভাগের জন্য, যাতে 15,000 কোটি টাকা থেকে আমরা 7,500 কোটি টাকা নিতে পারি। প্রত্যেক আইনজীবীকে 10% মামলা লিগ্যাল এইড দেওয়া বাধ্যতামূলক করতে অধ্যাদেশ জারির পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সব প্যানেল থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগকে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ মনে করছে ডাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার উপর সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না। অভিযোগ নিরসনে নির্বাচন বিধি নিয়ে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর সাথে মঙ্গলবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে মঙ্গলবার। সেদিন থেকেই আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। তবে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নানা কৌশলে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। বিশেষ করে যে শিক্ষার্থীরা তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই। ডাকসু যদি আমি ইলেকশনে জিততে পারি কিংবা সদস্যপদে আমি যদি জয়ী হই, আমার এই কাজটা আরও বেগবান হবে। নিরাপদ এবং নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ার যে স্বপ্ন আমি দেখি, সেটা আমি আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন রয়েছে অধিকাংশ প্রার্থীর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব আর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অপপ্রচার আর নির্বাচনী বিধিভঙ্গের। আজকে এখনো আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেনস্টে, এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান, ছাত্র দলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি। সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তবে ডাকসু নির্বাচন কমিশন মনে করে তাদের অবস্থান নিরপেক্ষ, আর তাই সব পক্ষ থেকেই অভিযোগের তীর। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে
তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। আন্তরিকতার সাথে যাতে করে সবাই প্রচার প্রচারণা অংশগ্রহণ করে সেদিকটা সামনে রেখে তাদের সাথে আমরা কালকে বৈঠক করব এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা উদ্বোধন করতে চাই। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শিক্ষিতরাই দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে। শিক্ষার্থীকে পরীক্ষার্থী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অভিমত সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। রাজধানীতে এক গোল টেবিলে একথা বলেন তারা। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠন, শিক্ষা, জনস্বাস্থ্য শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুক্ত বিশেষজ্ঞরা অভিযোগ করেন, কোনো সরকারই শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাবে না। এ দু খাতে বাজেট বরাদ্দ ও তাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা। ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই, এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য এবং শিক্ষায় এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে বাংলাদেশের বাজেটে। এখন এই সবচেয়ে কম বরাদ্দের মধ্যে আবার পদে পদে চাটার দল, চোরের দল এবং লুটেরা তন্ত্রের সদস্যরা খেয়ে দিয়ে সর্বশেষ কতটুকু যে কাজে লাগে দেশের জন্য, মানুষের জন্য, সেই প্রশ্নটাও কিন্তু বড়। বর্তমান সরকার শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করেনি। কেন করেনি প্রশ্নটি করতে হবে। কোন সরকারই শিক্ষা ব্যবস্থা দিকে নজর দেয়নি, দিতেও চায় না, কারণ তারা চায় না যে মানুষ শিক্ষিত হোক। 2024-এর গণ উত্থান মধ্য দিয়ে যে মানুষের আস্ফালন বা আবাহন দুটোই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশের শিক্ষার্থীদের জ্ঞানের লেভেল নিয়ে প্রশ্ন তোলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। যে বৈষম্য নিরোধ করার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিল, সেই জায়গায় আবার কোটা পদ্ধতি করা হচ্ছে। 40% শিক্ষার্থীকে আলাদা করে বৃত্তি পরীক্ষা দেয়া হবে। মানেটা কি দাঁড়াচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসুস্থ প্রতিযোগিতা শুরু করবে। ক্লাস 3 থেকেই এই 40% শিক্ষার্থীকে আলাদা করা হবে করে, এবং তাদেরকেই সব কিছু তাদের উপরে দৃষ্টিপাত করে করা হবে। শিক্ষা পরিস্থিতি নিয়ে হতাশা ফুটে ওঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যে। আমাদের আজকের যে অধঃপতন, এই অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। শিক্ষা কমিশন করার তাগিদ দেয়া হয় সংলাপে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। জীবন নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, দূর সম্পর্ক নাই, তাদের সাথে আমার শত্রুতাও নাই, আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি, এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত। পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার। হ্যাঁ, আমার যদি অপরাধ হয়, ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না।
মব সন্ত্রাস চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। সাইফুল হক বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্য গণ অভ্যুত্থানের চেতনাকে আঘাত করেছে। এ ব্যাপারে রাজনীতিবিদদের আরও সংবেদনশীল হওয়া উচিত বলে মত তার। কেউ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে বলে উল্লেখ করেন তিনি। তবে অভ্যুত্থানের 1 বছর পরও আইনি কাঠামো ভেঙে মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য তার। অনেক সময় সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে মব সন্ত্রাস চলছে বলেও সাইফুল হক অভিযোগ করেন। বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে নিচের 10% আয় 8,477 টাকা এবং উপরের 10% 1,09,390 টাকা। 2025 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে রাজধানীতে এলজিইডি ভবনে প্রতিবেদন প্রকাশ করেছে পিপিআরসি। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এ কারণে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে ওই 2 শ্রেণী। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা 52.33%, আর 40 ঘন্টা কাজ করেন সে সংখ্যা মাত্র 28.1%। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হুসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ক্যান্সারের প্রবণতা মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এক সাংবাদিকের আত্মহত্যার পেছনে বড় কারণ চিকিৎসা ব্যয় মেটাতে না পারা বলে মন্তব্য করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 প্রস্তাব, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মুঈন খানের। নির্বাচন ও প্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার দ্বিধাদ্বন্দ্বের সমালোচনায় মান্না। আইনি সহায়তা বাড়াতে প্রধান বিচারপতির নির্দেশনা, প্রয়োজনে গাছতলায় লিগেল এইড অফিস বললেন আইন উপদেষ্টা। পিপিদেরই লিগেল এইড চান অ্যাটর্নি জেনারেল। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের জন্য শিক্ষিতরাই দায়ী, মন্তব্য ডাক্তার জাহিদ হোসেনের। শিক্ষা কমিশন গঠনের দাবি রাশেদা কে চৌধুরীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।